তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মর্তুজা মন্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। চলো আমরা লেকচারে চলে যাই। আলোচ্য বিষয়সমূহ বা শিখন ফল, এই লেকচার থেকে আমরা যে বিষয়গুলো শিখবো বা জানবো সেটা হচ্ছে আর্থিক বিবরণী বা আর্থিক বিশ্লেষণটা যেটা, সেটার যে টেকনিক গুলান সেগুলো আমরা জানবো। আর্থিক বিবরণী, আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল সমূহ, নগদ প্রবাহের শ্রেণী বিভাগ, এই বিষয়গুলো জানবো। প্রথমে দেখো আর্থিক বিবরণীটা কি। কেউ কি আমাকে বলতে পারবে আর্থিক বিবরণীটা কি? মাহাদি আছো? বলো তো আর্থিক বিবরণীটা কি, তুমি কি জানো বা বুঝো? স্যার, আর্থিক বিবরণী হচ্ছে কোন কোম্পানির সম্পদ আর দায়ের পরিমাণ নির্ণয়। কখন করা হয় এটা? স্যার, যখন আর্থিক বিশ্লেষণ করা হয় তখন। সময়টা? হিসাবকালের শেষ। হ্যাঁ, একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে, তাই না? রুবায়েত সামিন, কেমন আছো স্যার? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আর্থিক বিবরণী সম্পর্কে কোনো ধারণা আছে? জি স্যার। বলো তো, তুমি তোমার মতো বলো। স্যার, একটা নির্দিষ্ট পর্যায়ের পর কোন একটা প্রতিষ্ঠান ওই তারিখে আর্থিক অবস্থা সম্পর্কে যে বিবরণীটা প্রস্তুত করে। আচ্ছা, তুমি যে কথাটা বলছো প্রথমে একটু স্পেসিফিক ভাবে বলবা যে একটা নির্দিষ্ট হিসাব কালের পরে, তাহলে বেশি সুন্দর লাগবে শুনতে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন বলবা ওইটাতে শুরু করবা যে একটা নির্দিষ্ট হিসাব কালের শেষে বা একটা নির্দিষ্ট হিসাব সময়ের পরে ওই তারিখে ব্যবসার আর্থিক অবস্থা এবং দায় এবং সম্পদের যথাযথ বিবরণীকে আর্থিক বিবরণী বলা হয়। তাহলে একটা নির্দিষ্ট একটা হিসাব কাল আমরা বলতে পারি, এটা 1 ইয়ার হইতে পারে। তো 1 ইয়ার আমরা নর্মালি যখন ম্যাথ গুলান করছি এসএসসি লেভেলে, তখন দেখছি যে 31শে ডিসেম্বর শেষ, তাই না? তার মানে ওটা আমরা ধরে নিচ্ছি যে জানুয়ারিতে শুরু হবে, তাই না? তার মানে কি ওইটার হচ্ছে সেন্সটা হচ্ছে যে একটা ইয়ার শেষ হয়ে গেছে। তো আবার আমরা দেখি জুন টু জুলাই, এরকম দেখি না, এই বছরে জুন ওই বছরে জুলাই যা শেষ হচ্ছে এরকম। তো এটা হতে পারে যে ব্যবসাটা যখন স্টার্ট করছে যখন শেষ হয়েছে, তার মানে এটা ডিউরেশনটা হচ্ছে 1 ইয়ার। এই 1 ইয়ার পরে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা এর সম্পদ এবং দায়ের যে একটা বিবরণী, সেই বিবরণীটাকে বলা হচ্ছে মূলত আর্থিক কে বিবরণী। বিবরণী। দেখো, এই বিবরণীতে সম্পদ এবং দায়ের বিবরণীও বলা হয়। এটা হলো সম্পদ এবং দায়ের বিবরণীও বলা হয়। এই বিবরণীতে সম্পত্তি সমূহের যোগফল এবং দায় ও মালিকানা সত্ত্বের যোগফলের সমান হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ ইকুয়ালস টু, এখানে আমরা বলতে পারি মোট দায় প্লাস বা যোগ মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব এবং দায় এই টোটালটার যোগফলটা হবে প্রতিষ্ঠানের মোট সম্পদ বা টোটাল অ্যাসেট। আমরা জানি টোটাল অ্যাসেট ইকুয়ালস টু টোটাল লাইবিলিটিস প্লাস টোটাল ওনার্স ইকুইটি। এটা কি ঠিক আছে? কোনো কনফিউশন? না স্যার, না স্যার। ওকে, তারপরেরটা দেখো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয় বিবরণী। কি বিবরণী স্যার? আয় বিবরণী। আয় বিবরণী সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? নির্দিষ্ট হিসাবকালে তার কার্যাবলীর ফলে মুনাফা বা ক্ষতির যে বিবরণীর সাহায্যে জানা যায় তাকে বলা হয় আয় বিবরণী। অর্থাৎ নির্দিষ্ট একটা হিসাবকাল থেকে
আমরা মুনাফা বা ক্ষতি মানে কার্যাবলী থেকে এট লাস্ট আমরা কি করি, আমরা হলো নিট মুনাফা বা নিট ক্ষতিটা বের করি। ওখান থেকে আমরা যদি এক্সেস হয়, যদি প্রতিষ্ঠান যে পরিমাণ খরচ করে তার যদি এক্সেস বা কিছু থাকে, তাহলে আমরা ধরে নিব এখান থেকে আয় হয়েছে, নিট লাভ হয়েছে। তাহলে ওখান থেকে আমরা নিট আয়টা পেয়ে যাব। সংক্ষেপে নির্দিষ্ট হিসাবকালের মোট আয় হতে মোট ব্যয় বাদ দিয়ে যা ব্যালেন্স থাকে তার সংশ্লিষ্ট হিসাবকালে তার নিট লাভ বলা হয়। অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলতে পারি নিট লাভ। আর যদি নেগেটিভ কোনো ফিগার আসে বা যদি আয় থেকে ব্যয়ের পরিমাণটাই বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা ঋণাত্মক হবে, রেজাল্টটা ঋণাত্মক হবে বা মাইনাস হবে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এটা নিট ক্ষতি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। বেসিক বেসিক জাস্ট। তারপরে চলে যাও মালিকানা সত্ত্ব বিবরণী। কি সত্ত্ব বিবরণী স্যার? এটা মালিকানা সত্ত্বের বিবরণী। আচ্ছা, সংরক্ষিত আয় হলো লভ্যাংশের কি বলছে, লভ্যাংশের যে অংশে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়নি সেটাকে বলা হচ্ছে। কার মধ্যে বন্টন করা হয়নি? শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়নি, সেটার একটা অংশ। তাহলে সংরক্ষিত আয় হলো লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়নি। তো রিটেন আর্নিংস সম্বন্ধে তোমাদের ধারণা আছে? রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয়টা হচ্ছে প্রতিষ্ঠানের যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে যদি বন্টন করে দেওয়া না হয়, দেওয়ার পূর্বে যে টাকাটা প্রতিষ্ঠানে থাকবে সেটাকে আমরা বলতে পারি সংরক্ষিত কি তহবিল। আচ্ছা, সংরক্ষিত তহবিল কিসের একটা অংশ বলতো? ইকুইটির একটা অংশ, ইকুইটির অংশ। আচ্ছা, এখানে এই জিনিসটা মিসিং হয়ে গেছে। আচ্ছা, সংরক্ষিত তহবিল এখানে বলছে ইকুইটি এর অংশ, ইকুইটি এর অংশ। সংরক্ষিত তহবিলটা ইকুইটি এর অংশ। ইকুইটি শব্দের অর্থ আমরা কি জানি বলতো? ইকুইটি সম্বন্ধে তোমার ধারণা আছে? বলো, কারো কোনো ধারণা আছে ইকুইটি সম্পর্কে? মালিকানা সত্ত্বটা। ইকুইটিটা মালিকানা সত্ত্ব, অগ্রাধিকার শেয়ার। ইকুইটি ইকুইটি এটা তোমরা শোনোনি কোথাও? সাধারণ শেয়ারকে ইকুইটি শেয়ার বলা হয়, ঠিক আছে? বা শেয়ারকেই আমরা কি বলতে পারি? ইকুইটি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, মালিকানা সত্ত্ব বিবরণীতে বিগত বছরের আয়ের সঙ্গে চলতি বছরের নিট মুনাফা যোগ করে এবং তা হতে লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ ও বিভিন্ন ফান্ড সৃষ্টি বাদ দিয়ে দেখাতে হয়। কথা কি বুঝতে পারছো এখানে এই কথাটা? এই যে লাস্ট লাইনটা আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখো, মালিকানা সত্ত্ব বিবরণীতে বিগত বছরে আয়ের সাথে লাস্ট ইয়ারের যে আয়টা আছে বা প্রফিটটা আমাদের কাছে আছে, প্রতিষ্ঠানের রিটেন আর্নিংসটা আছে, সেটার সাথে আমরা কি করব, এই বছরে যে প্রস্তাবিত যে লভ্যাংশ বা যে লাভটা আমরা পাবো সেটা আমরা কি করব, যোগ করব। যোগ করে সেখান হতে লভ্যাংশ, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হবে, সেটা আমাকে বাদ দিতে হবে। প্রস্তাবিত লভ্যাংশ, যে লভ্যাংশটা কোথাও প্রস্তাব করা হয়েছে এই পরিমাণ লভ্যাংশ দিতে হবে, সেটাও বাদ দিতে হবে। এবং বিভিন্ন ধরনের ফান্ড বা কি বলে এটা, রিজার্ভ ফান্ড, সঞ্চিত তহবিল, সেই ফান্ড গুলাকে বাদ দিয়ে আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। কারো কোনো কনসেপ্টের কোনো কিছু ঝামেলা থাকলে এখনই বলো, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা কোনো ঝামেলা না। কোনো সমস্যা আছে বলো? স্যার, বলো। তো লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, লভ্যাংশটা হচ্ছে নরমালি যে লভ্যাংশটা দেওয়া হয়, আর হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে ওটা হচ্ছে প্রস্তাব করা হয়েছে যে এত পরিমাণে দিতে হবে নরমালি। তাহলে আমরা যদি ওইটাও বলি, প্রস্তাবিত লভ্যাংশ বলি, লভ্যাংশ না বললেও কোনো সমস্যা
নাই। কথা কি বুঝতে পারছো? আমার কথা ধরতে পারছো না পারো নাই? আরেকবার বলো। স্যার পারছি স্যার। ওকে, ওকে। এখন পরের যে ইস্যুটা সেটা হলো নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহের বিবরণী দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ দেখানো হয় নগদ প্রবাহ বিবরণীতে। নগদ প্রবাহ বিবরণীটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ ক্যাশ ইনফ্লো হলো এবং যে পরিমাণ ক্যাশ আউটফ্লো হলো, একটা প্রতিষ্ঠানে টাকা আসে আর একটা প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে যায়, তাহলে প্রতিষ্ঠানে যেটা টাকাটা ঢোকে বা ইন করে সেটাকে আমরা বলতে পারি ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। আর প্রতিষ্ঠান থেকে যে টাকাটা চলে যাচ্ছে বা খরচ হচ্ছে বা ব্যয় করতেছি সেটাকে আমরা বলতে পারি নগদ বহিঃপ্রবাহ বা ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো। ক্লিয়ার? কারো কোনো সমস্যা বা বুঝতে সমস্যা হলে বলো যে নগদ প্রবাহ জিনিসটা কি। স্যার আবার বলেন। ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো যেখানে হয় সেটা মিলাই হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, এটা দুটোর সমন্বয়ে যেটা গঠিত হচ্ছে সেটা হলো ক্যাশ ফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লোটা হলো নগদ আন্তঃপ্রবাহ, ক্যাশ আউটফ্লোটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। এই দুটার যে মেলবন্ধন বা যোগসূত্র যেটা স্থাপন করে সেটাই হচ্ছে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ। ক্লিয়ার? তাহলে আবার বলো। স্যার। মনে করো কোনো একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ টাকাটা আসতেছে সেই টাকাটা প্রতিষ্ঠান খরচ করতেছে, সেখান থেকে আয় করতেছে, সেটা আবার প্রতিষ্ঠানে আবার আসতেছে, আবার প্রতিষ্ঠান খরচ করতেছে, আবার প্রতিষ্ঠান থেকে আবার কোথাও বিনিয়োগ করতেছে, বিনিয়োগ থেকে টাকাটা আসতেছে, প্রতিষ্ঠান আবার কোথাও থেকে ঋণ নিচ্ছে। এই যে পুরা যে কার্যক্রমগুলা, এই সবগুলা কার্যক্রমের সমষ্টিকেই বলা হচ্ছে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো। ওকে, বুঝতে পারছো তো? ইয়েস স্যার। আচ্ছা, আর্থিক বিবরণীর শেষে যে সকল গুরুত্বপূর্ণ দফার সংক্ষিপ্ত ব্যাখ্যা বর্ণনা তুলে ধরা হয় তা হলো টিকা বা পাদটিকা। টিকা বা পাদটিকার মধ্যে অন্তর্ভুক্ত থাকে হিসাবের নীতি, হিসাবের প্রক্রিয়া, কোনো বিশেষ বা জটিল দফার ব্যাখ্যা এবং এর সংক্ষিপ্ত হিসাব নিকাশ এবং আয়ের স্বীকৃতি, কর, স্থায়ী সম্পদের মূল্য, ঋণের ইজারা ইত্যাদি শর্তাবলী। তোমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করো অনেক সময় পাদটিকা দিতে হয়। পাদটিকাটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাথ করতে যে কোনো একটা রুলস, কোনো একটা রেগুলেশন বা কোনোভাবে এটা হয়েছে সেটাকে দেখানোর জন্য আমরা পাদটিকাটা কি করি, ব্যবহার করি। সেই পাদটিকার মাধ্যমে যারা এটা দেখতেছে, যে এটার ভিউয়ার, যে এটা এক্সামিনার, যে পক্ষকে আমি দেখানোর জন্য এটা তৈরি করছি, সেই পক্ষটা এখান থেকে ধারণাটা নিয়ে ক্লিয়ার আইডিয়া নিয়ে ম্যাথটাকে মূল্যায়ন করতে পারে বা সে বুঝতে পারে। কথা কি বুঝতে পারছো? কোনো সমস্যা? স্যার পাদটিকাটা আরেকবার একটু বলেন। পাদটিকা মানে তুমি তুমি কি সায়েন্স না কমার্সের স্টুডেন্ট বলো তো? তুমি নরমালি বলো। স্যার কমার্স। কমার্সের। তাহলে তুমি যখন আর্থিক বিশ্লেষণ করে আসছো এসএসসি তে, অনেক সময় টিকা ব্যবহার করছো না নিচে আর্থিক বিশ্লেষণের সময়, যে কিছু জি কিছু স্যার। বিষয় আমাদের নোট দিতে হয়েছে না, সেই জি স্যার। সেটাকেই বলা হচ্ছে টিকা বা পাদটিকা। এটা যখন আর্থিক বিশ্লেষণটা আমরা করি, করার সময় কিছু ট্রাম বা কিছু বিষয় থাকে যে বিষয়গুলা ওখানে ক্লিয়ারলি দেওয়া যাচ্ছে না, সেটার ব্যাখ্যা আমরা কোথায় দেই? পাদটিকাতে দেই। ক্লিয়ার স্যার? আচ্ছা স্যার। সেই কথাটাই ইয়েস স্যার। এখানে বলছে। নগদ প্রবাহ বিবরণ করার সময় অনেক সময় আমাদের কি করতে হয়? পাদটিকাটা ব্যবহার করতে হয়। মিউট করে ফেলো। আবিদ মিউট কর। আচ্ছা, এখন দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতিগুলো হচ্ছে, মানে কার মাধ্যমে এটা কি হচ্ছে বা কোথা থেকে হচ্ছে বা কি কি পদ্ধতি এখানে ইউজ করা হয় সেই বিষয়গুলা আমরা এখানে দেখব। সেটা দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতিগুলো হলো আভ্যন্তরীণ বিশ্লেষণ। আভ্যন্তরীণ কথার অর্থ তোমরা কি বুঝো তো, তাই তো? আভ্যন্তরীণ শব্দের অর্থ কোনো একটা প্রতিষ্ঠানের ভিতরে প্রতিষ্ঠানের যারা পার্সন আছে তারা যখন এটাকে বিশ্লেষণ করে সেটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ বিশ্লেষণ। অর্থাৎ ওই প্রতিষ্ঠানে নিযুক্ত যে ম্যানেজার বা আর্থিক ম্যানেজার আছে, সে নিজের প্রয়োজনে নিজেদের জন্য যে বিবরণী বা বিশ্লেষণটা করে সেই বিশ্লেষণটাকে বলা হচ্ছে আর্থিক বিবরণীর আভ্যন্তরীণ বিশ্লেষণ।
আভ্যন্তরীণ আর্থিক বিশ্লেষণ, আভ্যন্তরীণ আর্থিক বিশ্লেষণকেই মূলত কি বলা হচ্ছে? আর্থিক বিশ্লেষণ বলা হচ্ছে। আর্থিক বিশ্লেষণ বলতে আভ্যন্তরীণ বিশ্লেষণকেই বোঝানো হচ্ছে। এখানে কারো কোনো সমস্যা যদি থাকে বা কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করো এখনই, কোনো সমস্যা নেই। ইন্টারনাল অ্যানালাইসিস বা আভ্যন্তরীণ বিশ্লেষণটাকে বুঝতে পারছো? রুবাইদ, কোনো কোশ্চেন জি স্যার? স্যার, কোনো কোশ্চেন না আছে? স্যার বুঝছি। আলিফ, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে কোশ্চেন, হ্যাঁ এখানে কোশ্চেন থাকার কথা না। এখন দেখো বাহ্যিক বিশ্লেষণ। বাহ্যিক হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত না, বাট এই প্রতিষ্ঠান সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে বা যারা এটা করতে চাচ্ছে, সেই পক্ষটা এই প্রতিষ্ঠানের ডাটা বা তথ্যগুলো নিয়ে যে অ্যানালাইসিসটা করে, সেই অ্যানালাইসিস বা সেই বিশ্লেষণটাকে বলা হচ্ছে বাহ্যিক বিশ্লেষণ। যে সমস্ত পক্ষ বাহ্যিক বিশ্লেষণ করে তারা নিম্নরূপ। যারা পাওনাদার, প্রতিষ্ঠানের যারা পাওনাদার, তারাও বিশ্লেষণ করতে পারে যে এই আমরা যে প্রতিষ্ঠান থেকে টাকাটা পাচ্ছি, তারা সেই প্রতিষ্ঠানটা আসলে পারফরমেন্সটা কেমন, তারা কি করতেছে সেটা জানতে চাচ্ছি। যারা বিনিয়োগকারী, যারা এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে বা ইনভেস্ট করছে, তারাও এখানে বিশ্লেষণটা করতে পারে, কিন্তু তারা কিন্তু ওই প্রতিষ্ঠানে জব করে না, ওই প্রতিষ্ঠানের ভিতরে কেউ না, তারা হচ্ছে বাহির থেকে এসে বিনিয়োগ করতেছে তারা। এইরকম ব্যাংক, যারা এই প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে বা এই প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চাচ্ছে, ব্যাংক, বীমা কোম্পানি যারা এই প্রতিষ্ঠানের সাথে বীমা করতেছে তারা, বা অন্য কোনো বীমা কোম্পানি ওই প্রতিষ্ঠান সম্বন্ধে জানার জন্য এটা করতেছে। গবেষকগণ, যারা গবেষণা করতেছে তারা প্রতিনিয়তই এই কাজগুলো করে, রিসার্চ করে, গবেষণা করে, তথ্যগুলো নিয়ে তারা কাজ করে। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন আছে স্যার? আলিফ, রুহান বলো তো, কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। ওকে, তাহলে 3 নাম্বারটা দেখো, সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ। সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ, ইংলিশে এটাকে বলা হয় হরাইজন্টাল অ্যানালাইসিস। প্রতিষ্ঠানের নিজস্ব প্রয়োজনে যখন কোম্পানি বিভিন্ন বছরের তথ্যসমূহ পাশাপাশি রেখে যে বিশ্লেষণ করে তাকে সমান্তরাল বিশ্লেষণ বা আনুভূমিক বিশ্লেষণ বা সময়ভিত্তিক বিশ্লেষণ বলা হয়। তাহলে আনুভূমিক বিশ্লেষণটা হচ্ছে সময়ভিত্তিক বিশ্লেষণ। একটা প্রতিষ্ঠান বিগত 10 বছরে যে পারফরমেন্সটা করছে, যে কাজগুলো করছে, সেটার যে ফিডব্যাক বা সেটার যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমরা 10টা বছর বা 5টা বছরে পাশাপাশি রাখলাম। বিগত 5টা বছরের নিট প্রফিটের পার্সেন্টটা কত সেটা আমরা দেখতে যাচ্ছি, বিগত 5 বছরের প্রতিষ্ঠানের গ্রোথটা কেমন সেটা দেখতে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু পাশাপাশি তথ্যগুলো রেখে আমরা ওই ডাটাগুলো দিয়ে অ্যানালাইসিস করতে পারতেছি, পার্সেন্ট দিয়ে বা সংখ্যা দিয়ে আমরা ওটা বুঝতে পারতেছি। তাহলে এই আনুভূমিক যে বিশ্লেষণটা, এটা হচ্ছে সময় ভিত্তিক। ধর 2015 সালে কি ছিল, 2020-এ এসে কি হয়েছে, এই দুটোর ডিফারেন্সটা আমরা খুব সহজেই এখানে কি করতে পারবো, মেজার করতে পারবো বা দেখতে পারবো বা বিশ্লেষণ করতে পারবো। ওকে, কোনো সমস্যা আছে স্যার? স্যার আনুভূমিক বিশ্লেষণটা আবার বললে ভালো হতো। এটাই তো বলতেছি, তুমি কি বোঝোনি, কোন জায়গায় বলো তো আমাকে, একবার স্পেসিফিক বলো যে স্যার এই জায়গাতে আমি কথাটা বুঝি না। স্যার মাঝখান দিয়ে না সাউন্ডটা আর কি আসছিল না, স্লাইড কেটে গুলো কেটে দেখা, যাচ্ছিল, এই স্লাইড জন্য গুলো আর কি। একটু পড়ে দেখো তো, স্লাইডটা একটু পড়ে দেখো তো, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বল, তুমি একটু পড়ে দেখো ওই 3 নাম্বারটা। আচ্ছা দেখো, প্রতিষ্ঠানের যে তথ্যগুলা বিগত 5 বছর হোক 10 বছর হোক, সেই তথ্যগুলাকে আমরা পাশাপাশি রাখবো। যে কাজটাই আমরা করি, যে লসের অংশটা, লাভের অংশটা, গ্রোথের অংশটা, যে রেশিও অ্যানালাইসিস গুলো আছে, রেশিও বা অনুপাত গুলা, সেটা আমরা রেখে দিলাম। রেখে দিয়ে যখন 2015 সালের যেটা আছে 2020 সালে এসে সেটা হয় কমবে না হয় বাড়বে, ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। 15 সালের থেকে 16 সালেরটা হয় বাড়বে অথবা কমবে বা সমান থাকবে। তাহলে এইটা দ্বারা প্রতিষ্ঠান সহজেই ওইটার একটা ব্যাখ্যা করতে পারে যে এটা হয় বাড়তিছে এই বছরে এসে, এই বছরে এটা কমতিছে।
তাহলে সেই যে বিশ্লেষণটা কয়েক বছরের ডাটাগুলো নিয়ে, সেই বিশ্লেষণটাকে বলা হচ্ছে সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ বা হরাইজন্টাল অ্যানালাইসিস। ইয়েস ওকে, স্যার, বুঝে গেলাম। এখন 4 নাম্বারটা দেখো, উলম্ব বিশ্লেষণ। এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস এটা হলো অন্যান্য আর্থিক বছর বিবেচনা না এনে শুধুমাত্র একটা বছরেরই তারা বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে, সেই বিশ্লেষণটাকে বলা হচ্ছে, এটা শতকরাই করে, 100তে কনভার্ট করে, করার পরে যে বিশ্লেষণটা করা হয় সেই বিশ্লেষণটাকে বলা হচ্ছে উলম্ব বিশ্লেষণ। এটা বেজ অ্যামাউন্টের সাথে তুলনা করা হয়। মনে করো আমাদের বিনিয়োগটা ছিল 1 কোটি টাকা, আমাদের আফটার 1 ইয়ার এটা হয়ে গেছে 1,20,00,000 টাকা। তাহলে ওই বেজের সাথে, বেজ অ্যামাউন্টের সাথে এটা কি করা হয়, তুলনা করা হয়। তাহলে আমাদের লাভ হয়েছে কত, 20,00,000 টাকা। মানে এই ধরনের তথ্যগুলো দিয়ে তারা কি করে, এটা অ্যানালাইসিস করে। বুঝতে পারছো তো আবিদ? আচ্ছা, এখন আর্থিক বিশ্লেষণের কিছু কৌশল বা কিছু টুলস বা প্রিন্সিপাল আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। এই বিষয়গুলো মাথায় নিয়ে তোমরা এই ধরনের ফর্মুলা পাবা, এগুলো দিয়ে ম্যাথ করতে হবে, বা পরবর্তীতে অ্যাকাউন্টিং এ বিশেষ করে এই ম্যাথগুলো করানো হয়ে থাকে। সেটা হচ্ছে দেখো, নগদ প্রবাহ বিশ্লেষণ, ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন বিশ্লেষণটা তোমাদের ফাইন্যান্সে খুব ভালো মতো করা হবে, তোমাদের মনে হয় অ্যাকাউন্টিং এও করতে হয়, সেটা ওইটার মতো করে, আর আমরা করব ফাইন্যান্সের মতো করে। হ্যাঁ, তো অনুপাত বিশ্লেষণ, অনুপাত বা রেশিও অ্যানালাইসিস, সাধারণ আকৃতি বিবরণী, কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে সাধারণ ধারা শতকরা, ট্রেন্ড পার্সেন্টেজ, নগদ প্রবাহ বিশ্লেষণ, ফান্ড ফ্লো অ্যানালাইসিস, সাধারণ আকৃতি বিবরণী, কমন সাইজ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, তুলনামূলক আর্থিক বিবরণী, কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ওকে, এই টুলস বা টেকনিক গুলা তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলা থেকে আমাদের কি করতে হবে, ম্যাথ করতে হবে। আচ্ছা, তারপর দেখো নগদ প্রবাহ বিশ্লেষণ, ক্যাশ ফ্লো অ্যানালাইসিসটা কি? নগদ প্রবাহ বলতে অর্থের আগমন বা নির্গমনকে বোঝায়। ব্যবসায়িক কোন উৎস থেকে কি পরিমাণ নগদ অর্থ লাভ করেছে এবং কোন কোন ক্ষেত্রে নগদ অর্থটা ব্যয় করা হবে, ব্যয় বা বিনিয়োগ করে তার নগদ প্রবাহ বিবরণী থেকে জানা যায়। অর্থাৎ কোন উৎস থেকে টাকাটা তারা, কোন কোন উৎস থেকে তারা টাকাটা লাভ বা আয় করতেছে এবং কোন উৎসে টাকাটা বিনিয়োগ করতেছে বা খরচ করতেছে, সেটা আমরা জানতে পারি নগদ প্রবাহ বিবরণী থেকে। নগদ প্রবাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে IFRS 7 এ। এটা একটা মানে প্রিন্সিপাল বা রুলস, এখান থেকে এটা কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। ওকে, এখন দেখো নিম্নে চিত্রের সাহায্যে নগদ প্রবাহ আন্ত বা বহিঃপ্রবাহ গুলো তুলে ধরা হলো। এটা তোমাদের বইয়ে আছে, অ্যাকাউন্টিং বইয়েও পাবা, এটা ফাইন্যান্স বইয়েতেও আছে। আন্ত প্রবাহ, যেখান থেকে টাকাটা প্রতিষ্ঠানে আসে, সেটা দেখো কারা, কোথা থেকে। পণ্য বিক্রি করছো, তাহলে টাকা আসবে। ক্রেতার নিকট হতে প্রাপ্তি, যারা তোমার কাছে পণ্য কিনে নিয়ে গেছে তারা তোমাকে টাকা দিছে, তাহলে প্রতিষ্ঠানের টাকা বাড়ছে। সুদ প্রাপ্তি, সুদ পাইছো। কমিশন প্রাপ্তি, কমিশন পাইছো। তারপর প্রাপ্য হিসাব হ্রাস, কারো কাছে টাকা পাইতে প্রাপ্য ছিল, সেই টাকাটা হ্রাস পাইছে, মানে কি তোমার কাছে টাকা সে দিছে। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশটা কি হয়েছে, লভ্যাংশটা পাইছো, লভ্যাংশ প্রাপ্তি। প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় মানে কি, বাকি। তাহলে বাকিতে তুমি একটা কাজ করছো, তার মানে কি ওইটার এগেইনস্টে কোনো একটা সম্পদ তোমার এখানে ঢুকছে, তার মানে কি তোমার নগদ টাকাটা বাড়ছে। আচ্ছা, মজুদ পণ্য হ্রাস, মজুদ পণ্য হ্রাস, স্টকে তোমার মজুদ ছিল, তোমার স্টকে পণ্য ছিল, সেই পণ্যটা হ্রাস পাইছে, তার মানে কি পণ্যটা তুমি বিক্রি করছো, তার আলটিমেট ভাবে তোমার টাকার পরিমাণটা বাড়ছে। ক্লিয়ার কি না? আচ্ছা, প্রদেয় সুদ বৃদ্ধি, প্রদেয়, প্রদেয় মানে বাকিতে সুদ, মানে যে সুদটা তুমি এখনো প্রদান করোনি, তাহলে আলটিমেট ভাবে তোমার পকেটে আছে, তার মানে তোমার তোমার আন্তঃপ্রবাহটা বাড়ছে, ক্যাশ ইনফ্লো হয়েছে। আচ্ছা, স্থায়ী সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি আমরা কি করে দিছি, বিক্রি করে দিছি, তাহলে ওটার এগেইনস্টে কি হয়েছে, আমরা টাকা পাইছি, টাকাটা বাড়ছে। ঋণ গ্রহণ, যদি ঋণ গ্রহণ করি আলটিমেট ভাবে কি হবে, প্রতিষ্ঠানের টাকাটা বাড়বে না। আচ্ছা, প্রদেয় নোট বৃদ্ধি, প্রদেয় মানে কি, প্রদেয় নোট বৃদ্ধি, নোটের মাধ্যমে আমরা কি করে থাকি, ফাইন্যান্স করে থাকি। প্রদেয় নোট মানে যেটার এগেইনস্টে কোনো টাকা আমি এখনো পরিশোধ করিনি, কিন্তু নোটটা পাইছি, তার ওইটার এখানে কোনো সেবাও দেয়নি, কোনো কাজও করিনি, তাহলে নোট বাড়লে আমার টাকা বাড়ছে, মানে ক্যাশ ইনফ্লো হয়েছে। শেয়ার বা বন্ড ইস্যু করছি, শেয়ার বা বন্ড ইস্যু করে বাজারে ছাড়ছি, তাহলে ওইটার এগেইনস্টে আমি টাকা পাবো না। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। কোনো সমস্যা আছে স্যার?
না স্যার। সবাই বুঝতে পারছো? আমার মনে হয় না যে এখানে সবাই এত ক্লিয়ার হয়েছে। তবে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হইতেই হবে, না হলে কনফিউশনে পড়বা। যেমন ধরো একটা কনফিউশনের বিষয় আছে এখানে, প্রদেয় সুদ বৃদ্ধি। এটা কিন্তু ঝামেলা দেয়। প্রদেয় সুদ বৃদ্ধি, সুদ বাড়লো আবার প্রদেয়, সেটার সাথে আবার ক্যাশ ইনফ্লোর সম্পর্কটা কি? আবার প্রদেয় নোট বৃদ্ধি, এগুলো কিন্তু কনফিউশন তৈরি করে। হ্যাঁ, যাই হোক, এটা দেখে নিও। আমি কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন ধরবো, স্ক্রিনশট দিয়ে নাও। নগদ বহিঃপ্রবাহটা দেখো, নগদে পণ্য ক্রয়, ক্রয় করলে টাকা চলে গেছে, সরবরাহকারীকে প্রদান, যারা আমাদের সাপ্লায়ার আছে তাদেরকে টাকা দিচ্ছে, তার মানে টাকা চলে গেছে। সুদ প্রদান, সুদ প্রতিষ্ঠান প্রদান করছে, মানে টাকা চলে গেছে। কর্মীদের বেতন বা মজুরি প্রদান, টাকা চলে গেছে। প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে আমরা প্রতিষ্ঠান কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করছি, তার মানে আলটিমেট ভাবে আমার বহিঃপ্রবাহ হয়েছে। লভ্যাংশ প্রদান, আমি লভ্যাংশ দিয়ে দিছি। প্রদেয় হিসাব হ্রাস, যেটা বাকিতে আমি কোনো একটা কার্যক্রম করছি সেটার এগেইনস্টে আমি টাকা প্রদান করছি। মজুদ পণ্য বৃদ্ধি, তার মানে আমি বাকিতে কি করছি, মজুদ পণ্য বৃদ্ধি মানে ক্রয় করছি, তাহলে আলটিমেট ভাবে আমার টাকাটা চলে গেছে। প্রদেয় সুদ হ্রাস, প্রদেয় সুদ হ্রাস, প্রদেয় সুদ মানে আমার যে সুদটা কি ছিল, প্রদেয় সুদ হ্রাস মানে আমার যে সুদটা ছিল, যে সুদটা আমি পরিশোধ করিনি, সেই সুদের পরিমাণটা আমি কমাইছি টাকা প্রদান করে, তাহলে আলটিমেট ভাবে প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে গেছে। স্থায়ী সম্পত্তি ক্রয়, যখনই আমি ক্রয় করব তুমি অ্যাজ এ ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, তখনই আলটিমেট ভাবে প্রতিষ্ঠান থেকে টাকাটা কি হবে, কমে যাবে। ঋণ প্রদান করছো, প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, আউটফ্লো হয়েছে। প্রদেয় নোট হ্রাস, প্রদেয় নোট হ্রাস, ওখানে বৃদ্ধি ছিল এখানে হ্রাস হয়েছে। প্রদেয় নোট হ্রাস মানে তুমি প্রদেয় নোটের মাধ্যমে কাউকে ঋণ দিছো, প্রদেয় নোট, তাহলে আলটিমেট ভাবে প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। ঋণের আসল পরিশোধ, ঋণের আসলটা যখন পরিশোধ করবা প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে যাবে। কারো কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার। দেখে মনে হচ্ছে আমার ছেলের অ্যাকাউন্টিং এ ভালো, আমার চেয়ে ভালো। ভালো, ঠিক আছে, সমস্যা নাই। এটা স্ক্রিনশট দাও, এখান থেকে আমি কোশ্চেন আর অ্যাকাউন্টিং এ 92 পাইছি। এসএসসি তে? ওরে সাহল। জি স্যার। এসএসসি তে? জি স্যার। তো 8 মার্ক কই গেল? 8 স্যার নেই নাই, 100 পাইলে আবার সন্দেহ করবো বাসায় যে নকল টকল করছি নাকি, ও আচ্ছা তাই 8 রাইখা দিছি। আচ্ছা, ওটা ইন্টারমিডিয়েটে পায়ে দেখাই দিও যে আমি পারি। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। দেখো এই যে সর্বশেষ যে বিষয়গুলা, নগদ প্রবাহের যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে, দেখো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, সেটা দেখো নিট লাভ বা নকশাল নির্ণয়ের সাথে সংশ্লিষ্ট লেনদেন বা ঘটনাকে পরিচালন কার্যক্রম বলে। নিট লাভ বা নিট ক্ষতি, এটা সংশ্লিষ্ট যে কার্যক্রম সেটাকে আমরা বলতে পারি পরিচালন কার্যক্রম। তো এখানে দেখো নগদ আন্তঃপ্রবাহ হয় পণ্যদ্রব্য ক্রয় হতে প্রাপ্তি, পণ্যদ্রব্য ক্রয় করছি, এর থেকে যে প্রাপ্তিটা হয়েছে সেটা, এটা হচ্ছে পণ্যদ্রব্য। এখানে একটা ভুল আছে ছোট, দেখছো? দেখতে পাচ্ছ তোমরা? ক্রয় না বিক্রয় হবে বলো তো? বিক্রয়। বিক্রয় হবে। তো পণ্যদ্রব্য বিক্রয় হতে প্রাপ্তি, আমি পণ্যদ্রব্য যখন বিক্রয় করব ওটার এগেইনস্টে আলটিমেট ভাবে আমি কি পাবো, টাকা পাবো, প্রতিষ্ঠানে ক্যাশ ইনফ্লো হবে। আচ্ছা, সুদ প্রাপ্তি, তাহলে পণ্যদ্রব্য বিক্রয় হতে প্রাপ্তি এবং সুদ আমি কি করছি, পাইছি, তাহলে প্রতিষ্ঠানে ক্যাশ ইনফ্লো হয়েছে। এটা কার সাথে জড়িত? এটা মূলত নিট লাভ বা নিট ক্ষতির সাথে জড়িত, বা বিনিয়োগ সংক্রান্ত কোথাও টাকা খাটাইছে ওটার এগেইনস্টে যেটা পাচ্ছি সেটা। নগদ বহিঃপ্রবাহটা দেখো, পণ্য ক্রয় বাবদ পরিশোধ, পণ্য ক্রয় করছি সেটা থেকে পরিশোধ করতেছি। আবার বেতন বা মজুরি দিচ্ছি সেটা একটা বিষয়, আয়কর পরিশোধ করতেছি সেটা একটা বিষয়। তারপরে দেখো অন্যান্য পরিচালন ব্যয় বাবদ যে খরচটা সেটা। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা দেখো, দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় বা বিক্রয় কার্যক্রমকে বিনিয়োগ কার্যক্রম বলে। বিনিয়োগ কার্যক্রমটা হলো একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী কোথাও যে টাকাটা খাটাচ্ছে সেটা যেখান থেকে ফিডব্যাকটা দিবে সেটা দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানকে দিবে, সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ কার্যাবলী।
তো বিনিয়োগ কার্যাবলী এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নগদ আন্তঃপ্রবাহ, একটা নগদ বহিঃপ্রবাহ। তো দেখো দীর্ঘমেয়াদী জিনিসগুলা কোথায় বিনিয়োগ করতেছে প্রতিষ্ঠান, দেখো জমি কিনতেছে, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ না? প্ল্যান্ট, কোন একটা ফ্যাক্টরি প্ল্যান্ট কিনতেছে বা সিস্টেম কিনে নিচ্ছে, বা ইকুইপমেন্ট বিক্রয় হতে প্রাপ্ত অর্থ। জমি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট বিক্রয় হতে প্রাপ্ত অর্থ যদি বিক্রি করে সেটা এগেইনস্টে টাকাটা প্রতিষ্ঠানে আসবে। বা অন্য কোম্পানিতে বিনিয়োগ করতেছে, যেমন শেয়ার, বন্ড, ডিবেঞ্চারে বিনিয়োগ করতেছে অন্য কোম্পানিতে। যখন বিনিয়োগ করতেছে আলটিমেট ভাবে প্রতিষ্ঠান থেকে বিক্রি করতেছে, তাহলে অন্য কোম্পানি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বিনিয়োগ করা ছিল, সেই বিনিয়োগকৃত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার প্রতিষ্ঠান কি করে দিচ্ছে? বিক্রি করে দিচ্ছে, সেল করে দিচ্ছে। ওইটার এগেইনস্টে প্রতিষ্ঠানে ক্যাশ ইনফ্লো হবে। অন্য কোম্পানিতে প্রদত্ত ঋণের আসল আদায়, অন্য কোম্পানিতে যে ঋণটা আমি দিছি সেই ঋণের টাকাটা প্রতিষ্ঠানে ফেরত আসতেছে, তাহলে এটা হলো ক্যাশ ইনফ্লো, প্রতিষ্ঠানের টাকা এটার এগেইনস্টে আসতেছে। আর যদি জমি, প্ল্যান্ট বা মেশিনারিজ ক্রয় করে তাহলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, তাহলে ক্যাশ আউটফ্লো হবে। অন্য কোম্পানি যদি শেয়ার, বন্ড বা সিকিউরিটিসে বিনিয়োগ করে তাহলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে। অন্য কোম্পানিতে ঋণ প্রদান করে তাহলেও টাকা চলে যাবে। তার মানে টাকা চলে যাওয়া মানে ক্যাশ আউটফ্লো, আর টাকা প্রতিষ্ঠানে আসা মানে ক্যাশ ইনফ্লো। আর পুরো কার্যক্রমটা হচ্ছে ক্যাশ ফ্লো। ওকে, তারপর দেখো অর্থায়ন কার্যাবলী।